সুপ্রিয় দর্শক, অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আছেন চ্যানেল আইয়ে, দেখছেন আমাদের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরবি হাসপাতাল নিবেদিত টেলি প্রেসক্রিপশন। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা আসলেই একটা যুক্তিযুক্ত কারণে আমরা সিলেক্ট করেছি আজকের বিষয়টি। সেটি হলো শিশুদের ডেঙ্গু রোগ চিকিৎসা এবং প্রতিকার ব্যবস্থা নিয়ে। কারণ আপনারা দেখছেন যে বিগত কিছুদিন ধরে প্রচুর রেইনফল হচ্ছে এবং জায়গায় জায়গায় পানি জমে যাচ্ছে এবং এগুলো থেকে কিন্তু ডেঙ্গু রোগের প্রকোপ মারাত্মকভাবে আবার বেড়ে গেছে। তো এই স্ট্যাটিস্টিকগুলো নিয়ে আলোচনা করব, পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তো যিনি আজকে আমাদের মাঝে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, শিশু বিশেষজ্ঞ, তার সাথে একটু পরিচিত হয়ে আমরা মূল আলোচনায় যাব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবা সুলতানা। তিনি সিনিয়র কনসালটেন্ট জেনারেল পেডিয়াট্রিক্স ও শিশু বক্ষব্যাধি বিশেষজ্ঞ। তিনি ইয়েস বাংলা মেডিকেল কলেজে অধ্যাপনা করছেন, পাশাপাশি বিআরপি হাসপাতাল লিমিটেডে নিয়মিত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। ম্যাডাম, অনেক অনেক স্বাগত আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আর তোমাদেরকেও অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাডাম, আমরা আসলে প্রত্যেকটা পর্বেই চেষ্টা করি যে সরাসরি আসলে অনেক টেকনিক্যাল জার্গন ইউজ না করে যে জিনিসটা আসলেই মানুষের উপকারে আসবে সেরকম বিষয়গুলো নিয়ে কথা বলা, ঠিক সহজভাবে তুলে ধরা। তো ডেঙ্গু রোগটা নিয়ে আসলে সকলেই কম বেশি জানে, তাই আমি ডেফিনেশন পর্যায়ে যাব না। তাই আমি সরাসরি আলোচনার জন্য, যেহেতু সময়টা কম, আপনার কাছ থেকে যদি আমি জিজ্ঞেস করে নিতে চাই যে বর্তমানে শিশুদের ডেঙ্গু রোগের অবস্থানটা কোথায়, এটি নিয়ে যদি একটু তুলে ধরতেন চিত্রটা। ধন্যবাদ। এখন আসলে গত মার্চ মাস থেকে মিজলস নিয়ে মানুষ এত বেশি ওয়ারিড, মানে চিন্তিত, এবং এটা নিয়ে এত বেশি এনগেজ। এর মাঝখান দিয়ে যে আবার জুলাই মাস চলে আসছে, বৃষ্টি বর্ষাকাল চলে আসছে, ডেঙ্গুও কিন্তু এর সাথে পাশাপাশি চলে আসছে। এখন ব্যাপারটা হয়ে গেছে অনেক ক্রিটিক্যাল একটা সিচুয়েশন। তাহলে এখন মানুষদের জানতে হবে যে আসলে আমি কোন সিচুয়েশনের জন্য মিজলসের সাহায্য চাবো আর কোনটার জন্য ডেঙ্গুর সাহায্য চাবো। ডেঙ্গুটা সাধারণত হয় এই বৃষ্টিকালে, তবে আগে হতো জুলাই অগাস্টে। এখন দেখা গেছে এটা অনেক এক্সটেন্ডেড টাইম পর্যন্ত, সেই নভেম্বর ডিসেম্বর পর্যন্ত চলে যায়। আর যেটা আমার সবার জানার জন্য আমি বলছি যে ডেঙ্গু সাধারণত 4টা টাইপে, সেরোটাইপ 4টা থাকে, ডেঙ্গু 1, 2, 3, 4। এখন ডেঙ্গু 1 দিয়ে যদি এই বছর কারো হলো ডেঙ্গু ফিভার, ওর সারা জীবনের জন্য কিন্তু ডেঙ্গুর ইমিউনিটি হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে ওর কি আর ডেঙ্গু হবে না? হবে, যদি ডেঙ্গু 2, ডেঙ্গু 3, ডেঙ্গু 4 দিয়ে হয়। ডেঙ্গু 1 দিয়ে আর ওর কখনো কিন্তু ডেঙ্গু হবে না। সুতরাং যখন একজন মানুষ একবার ডেঙ্গুর একটা সেরোটাইপ দিয়ে হয়েছে, পরবর্তীতে অন্য সেরোটাইপ দিয়ে হবে, পরবর্তীবার কিন্তু তার কমপ্লিকেশনসটা বেশি হবে। মানে আমরা যেটা বলি যে ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম, যেটা নাকি কমপ্লিকেটেড ডেঙ্গু হয়। তো সেই জন্য সবসময় সচেতন থাকতে হবে যেন একবার ডেঙ্গু হয়ে গেছে আমি অনেক রিল্যাক্স হয়ে গেলাম, অসচেতন হয়ে গেলাম, সেটা হওয়া যাবে না। এবং শিশুদের প্রতি 5টা ডেঙ্গু রোগী ডায়াগনোসিস হলে প্রতি 5টায় একটা শিশু রোগী হয়। আচ্ছা, শিশু ইনফেক্টেড হয়। এবং শিশুদের সাধারণত 15 বছরের নিচের শিশুদের ডেঙ্গু কমপ্লিকেটেড, যেটা সিভিয়ার ডেঙ্গু আমরা যেটাকে বলি, সেটাই হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এটার পিছনে ম্যাডাম কারণটা কি? শিশুদের আসলে সমস্ত হেমোডাইনামিক্স সব কিছু একটু নাজুক থাকে। আর একটা হচ্ছে শিশুরা তো ওরকম অসচেতন হয়, শিশুদেরকে সচেতনতা দিতে হয় বড়দের। তো সুতরাং বাচ্চারা ঘুরে ফিরে বেড়াচ্ছে। ডেঙ্গুর মশাটা সাধারণত এডিস ইজিপ্টি মশা দিয়ে, ডেঙ্গু মশাবাহিত একটা রোগ। বাসায় ঘুরে ফিরে বেড়ায়, হয়তো কাপড় চোপড়, কেউ খালি গায়ে, কেউ হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। এবং এই ডেঙ্গুর মশাটা সাধারণত আর্লি মর্নিংয়ে অথবা সানসেটের সময়, মানে সূর্যাস্তের ওই সময়টাতে, এই সময়টায় বাচ্চারা সবসময় খুব ক্যাজুয়ালি ঘোরাঘুরি করে, খেলাধুলা করে, মশা কামড় দিয়ে ফেলে। সেজন্য মা বাবাকে সবসময় সচেতন থাকতে হবে, বিশেষ করে এই বৃষ্টির সিজনে, বর্ষাকালে, যেন বাচ্চা ফুল প্যান্ট পরে থাকে, একটু ফুল কাভার করে থাকে, যদিও গরমের দিন, কিন্তু মশার হাত থেকে রক্ষা করার জন্য এইভাবে করতে হবে। এবং কারণ বাচ্চা অসুস্থ হয়ে গেলে কিন্তু ওর সমস্ত হেমোডাইনামিক্সগুলো একটু ইম্যাচিওর থাকে। বড়রা যেরকম করে একটা রোগের সাথে মানে প্রতিরোধ ব্যবস্থা নিতে পারে, এদের তো ইমিউনিটিও কম থাকে। সুতরাং ওরা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায় এবং খারাপ হয়ে যায়। জি, আপনি যেটা বললেন ম্যাডাম, যে এই যে স্বাভাবিকভাবে বাচ্চাদের তো বোঝার কোনো কারণ নাই যে কোনটা ডেঙ্গি মশা বা কিভাবে কামড় দিচ্ছে, কিন্তু প্যারেন্টসের পাশাপাশি বাচ্চারা যারা স্কুল গোয়িং বেবি, তাদের ক্ষেত্রেও কিন্তু আসলে স্কুলের প্রাতিষ্ঠানিকভাবেও কিন্তু একটা বিশেষ নজরদারিতে রাখা উচিত এবং সেভাবে করে আমার মনে হয় প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া উচিত। যে সমস্ত জায়গায় বাচ্চাদের বেশি সমাগম হয়, কিন্ডারগার্টেন, ডে কেয়ার সেন্টার, এই সমস্ত জায়গায় ওদেরকেও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করতে হবে। ডেঙ্গু রোগ মশাগুলো সাধারণত উৎপাদন হয় পরিষ্কার পানি, মানে নোংরা ড্রেনের পানিতে কিন্তু হয় না, পরিষ্কার পানি। সাপোজ বৃষ্টির পানি, বা কেউ পানি খেয়ে একটা ডাবের খোসা অথবা একটা বোতলের মধ্যে অথবা কোনো একটা কিছু ফেলে রাখছে, বা গাছ লাগায়, গাছের টবের নিচে একটা এক্সট্রা পানি জমা হয়ে আছে,
ওই পানিগুলোর মধ্যেই মশাগুলা জন্ম নেয়। এবং স্কুল কলেজ এগুলাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ছাদের মধ্যে যেন কোথাও পানি জমা হয়ে না থাকে, কার পড়ছে বা গাড়ির গ্যারেজের মধ্যে যেন কোথাও, বা এসির পানি যেখান থেকে নির্গমন হচ্ছে সেই সমস্ত জায়গায় যেন কোনো পানি জমা হয়ে না থাকে, সেইগুলা পরিষ্কার রাখতে হবে। এবং টিচারদেরকে সচেতন হতে হবে, বাচ্চাদেরকে সবসময় একটা কথাবার্তা বলতে হবে যে কীভাবে নিজেদেরকে প্রোটেক্ট করতে হয়, যেন মশার কামড় না হয়, ওরা যেন একটু ফুল প্যান্ট পরে আসে। মাদ্রাসায়, তারপর ডে কেয়ার সেন্টারে, সেখানে তো বাচ্চারা ছোট থাকে, তার মানে ওদেরকে যারা নার্সিং করে ওনাদেরকেও সচেতন করতে হবে যেন সবসময় মশারির মধ্যে রাখে। ওই আজকাল মডার্ন অনেক মশারি পাওয়া যায়, যে ওই মসকিউটো রিপেলেন্ট ইমপ্রেগনেটেড কতগুলো মশারি পাওয়া যায়, ওইটা দিনের বেলাও যখনই বাচ্চা ঘুমাবে মশারির মধ্যে ঘুমায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেন মশারির মধ্যে থাকে। এবং বিশেষ করে কোনো রোগী যদি ডেঙ্গু ডায়াগনোসিস হয়, ওকে তো অবশ্যই মশারির ভিতরে রাখতে হবে, না হলে এই রোগীকে মশা কামড় দিয়ে গিয়ে পাশে একটা সুস্থ রোগী তাকে কামড় দিলে মশা, মানে তার কিন্তু ডেঙ্গু হয়ে যাবে। একটা ব্যাপার ম্যাডাম আপনি বললেন যে মসকিউটো রিপেলেন্টের কথা, প্রচুর মা বাবারা কিন্তু মানে আমাদের বাচ্চাদেরকে কিন্তু আমরা রিপেলেন্ট ইউজ করি, মসকিউটো রিপেলেন্ট। তো এটা কতটুকু আসলে কার্যকর, এই বিষয়ে যদি বলতেন, বা কোন টাইপের আসলে ভালো হয় এটা যদি একটু বলতেন। এটা আসলে একটু ভালো কোম্পানির নিতে হবে, যে একটু রিনাউন্ড যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো নিতে হবে, যে যেন তেন দোকানের বা যেন তেন কোম্পানির না নেওয়াই ভালো। আর শুধু রিপেলেন্ট নিয়ে যেন রিল্যাক্স না হয়ে যায় যে আমার তো রিপেলেন্ট দেওয়া আছে, এখন আমি মশার সামনে বসে থাকবো। রিপেলেন্টও নিতে হবে, প্রোটেকশন ক্লোদিংস দিয়েও, কাপড় চোপড় দিয়েও প্রোটেকশন নিতে হবে, সো দ্যাট মশা যেন আমাকে না কামড়ায়। এটাই হচ্ছে প্যাচের ভূমিকাটা কি ম্যাডাম? অনেকে প্যাচ আমরা ইউজ করে থাকি, প্যাচও বলে যে মশা রিপেলেন্ট হিসাবে কাজ করে, তবে অত কিছুতে ঠিক আছে, রিপেলেন্টও ব্যবহার করো, প্যাচও ব্যবহার করো, বাট প্রোটেকশন এবং সচেতনতা। আমরা তো আসলে সচেতনতা নিয়ে অনেকখানি কথা বলে ফেললাম। এখন ম্যাডাম আপনার কাছে যেটি জানবো, যে অতি গুরুত্বপূর্ণ বিষয়, যে কোন সময় ডেঙ্গু রোগের কি কি লক্ষণ আছে, বাচ্চাদের ক্ষেত্রে কি কি প্রকাশ পায়, এবং কখন আমি চিকিৎসকের শরণাপন্ন হব, এই বিষয়টি নিয়ে বলবেন। তুমি একদম যথার্থ একটা কোয়েশ্চেন করেছো। আমি যেটা বলবো যে বাচ্চাদের তো সারা বছরই টুকটাক জ্বর হয়, তাহলে মা বাবারা বুঝবে কিভাবে যে আমার বাচ্চার ডেঙ্গুর জ্বর হয়েছে। এই জ্বরটা সাধারণত অনেক 104-5 জ্বর থাকবে, এবং বাচ্চাদের জ্বরের সাথে প্রচণ্ড মাথা ব্যথা থাকবে, শরীরে প্রচণ্ড ব্যথা, হাঁটুতে, মাংসপেশিতে, জয়েন্টে, তারপরে একটা আমরা বলি ব্রেকিং বোন পেন, মনে হচ্ছে যে হাড্ডি ভেঙে যাচ্ছে ব্যথার সাথে। তারপরে রেট্রো অরবিটাল, মানে চোখের পিছনে, মাথা ব্যথাটা চোখের পিছনে হতে থাকে, এই ব্যথাগুলো থাকবে। এর সাথে কোনো কারো যেটা আমরা বলি যে ওয়ার্নিং সাইন, সেটা কি, যদি খুব অ্যাবডোমিনাল পেইন, মানে পেটে অনেক ব্যথা থাকে, প্রচণ্ড বমি হয়, যে আমার ধরো 24 ঘন্টায় 3 বারের বেশি, যে পারসিস্টেন্ট ভমিটিং হচ্ছে, তারপরে হচ্ছে কারো দেখা যায় যে ডায়রিয়া হওয়া শুরু হয়, কারো দেখা যায় যে সাংঘাতিক এক্সট্রিম লেথার্জি, মানে উইকনেস, উঠতেই পারে না, এবং সাংঘাতিকভাবে খাওয়ার রুচি চলে যায়। তারপরে কারো ব্লিডিং ম্যানিফেস্টেশন শুরু হয়, দেখা যায় যে মানে রক্তপাত হয়, যেমন নাক দিয়ে রক্ত যায়, গাম দিয়ে, মাড়ি দিয়ে রক্ত যায়, কারো পায়খানার সাথে কালো রক্ত যায়, এটা হচ্ছে সবচেয়ে সিভিয়ার ডেঙ্গু আমরা যেটা বলি, যে ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে আসে। আর আজকাল এই সিজনে যেই ডেঙ্গুটা হচ্ছে, এটা হচ্ছে যে সেরোটাইপ 3 ডেঙ্গু যেটা হয়, সেটার একটা ভয়ঙ্কর সাইড হচ্ছে এটা নার্ভাস, অন্যান্য সিমটমের সাথে নার্ভাস সিস্টেম বা ব্রেইনকে ইনভলভ করে। তার মানে হচ্ছে এনকেফালাইটিস, মেনিনজাইটিস, মানে অজ্ঞান হয়ে যেতে পারে, খিঁচুনি হয়ে যেতে পারে। সাথে আবার ডেঙ্গু 2ও এখন আছে এই সিজনে, স্টাডি করে দেখা গেছে এই সিজনে 80% হচ্ছে ডেঙ্গু 3 দিয়ে, আর বাকি 20% হচ্ছে ডেঙ্গু 2 আছে। তার মানে দুইটার কম্বিনেশন, ডেঙ্গু 2 দিয়ে আবার ব্লিডিং ম্যানিফেস্টেশন হয়। তার মানে এই সিজনে যেই ডেঙ্গুগুলো হবে সেগুলোর কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে, এবং আমাদেরকে জানতে হবে যে কোন সাইন সিমটম বা কোন লক্ষণগুলো হলে তাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে বা ডাক্তারের কাছে রিপোর্ট করতে হবে। এই যেগুলো নাকি অনেক বেশি মাথা ব্যথা, অনেক পেট ব্যথা, কন্টিনিউয়াস বমি হচ্ছে, 24 ঘন্টায় 3 বারের বেশি বমি, ডায়রিয়া শুরু হয়ে গেছে, বা কোথাও দিয়ে ব্লিডিং ম্যানিফেস্টেশন শুরু হয়ে গেছে। ডেঙ্গু এবং মিজলসের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, মিজলসেও অনেক জ্বর থাকবে, কিন্তু মিজলসে 3-4 দিন জ্বর থাকার পরে একটা র্যাশ হবে, সারা শরীরে, চোখে, মুখে দিয়ে র্যাশ হবে, সর্দি কাশি থাকবে, চোখটা লাল হয়ে যাবে, এগুলা থাকবে। কিন্তু ডেঙ্গুতে ঠান্ডা কাশির সিমটম কিন্তু কম থাকবে। এটাই একটা মানে দুইটাকে পার্থক্য করা যাবে। মিজলসের সাথে ঠান্ডা কাশির সম্পর্কটা বেশি থাকে, আর এদের সাথে ডায়রিয়া, ডিসেন্ট্রি, পেট ব্যথা এগুলা থাকবে, এবং পরের দিকে গিয়ে হচ্ছে ওদের ব্লিডিং ম্যানিফেস্টেশন শুরু হয়। তো সুতরাং এইগুলা সিমটম যখন বেশি খারাপ, এই সিমটমগুলো, লক্ষণগুলো থাকবে, অবশ্যই হাসপাতালে
রিপোর্ট করতে হবে ডাক্তারের কাছে। আর যদি সামান্য জ্বর থাকে তাহলে তাকে হয়তো জ্বরের ওষুধ প্যারাসিটামল। আমি আর একটা পেরেন্টসদেরকে যেটা বলবো যে আমরা সাধারণত জ্বরকে নামানোর জন্য পেরেন্টসরা এত অস্থির হয়ে যায়, নাপা দিয়েও তারা সহ্য হয় না, মানে এই জ্বরটা কিন্তু থাকে 4-5 দিন, তখন তারা করে কি আইবুপ্রোফেন, ভলটারিন সাপোজিটরি, এইগুলা কিন্তু ডেঙ্গু জ্বরে দেওয়া একদম নিষিদ্ধ। কারণ কি এইগুলা দিলে এমনি তো ব্লিডিং ম্যানিফেস্টেশন বা রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে, অ্যাসপিরিন, আইবুপ্রোফেন এগুলা দিলে দেখা যায় রক্ত আরো তরল হয়ে যায়, তখন এদের একবার যদি ব্লিডিং বা রক্তপাত শুরু হয় এই রক্তপাত বন্ধ করা অনেক কঠিন। সুতরাং কোনো মতে বাবা মারা প্যারাসিটামল ছাড়া এর বাইরে কোনো নিজেরা প্রেসক্রিপশন দিয়ে কোনো ওষুধ খেতে বা দিতে যাবে না, অন্যগুলো একদম নিষিদ্ধ। জি, এখানে যদি ম্যাডাম একটু জিজ্ঞেস করতাম যে জ্বর হলে তো এখন বাচ্চার মা বাবারা অনেক পেরেশান হয়ে যায় এবং তখনই হচ্ছে অনেক সময় হসপিটালে যায় ডেঙ্গু টেস্ট করানোর জন্য, তো সেক্ষেত্রে আপনি যদি বলতেন যে আসলে জ্বর হওয়ার সাথে সাথে যাবে কিনা, যদি যায় কোন টেস্টটা করবে, এটা যদি একটু বলতেন। ঠিক আছে, বাবা মাকে একটু ওয়েট করতে হবে, 1-2 দিন জ্বর, আর জ্বরের সাথে বাসায় তাদেরকে নাপা, প্যারাসিটামল এগুলা খাওয়াতে হবে, পর্যাপ্ত পরিমাণ লিকুইড খাওয়াতে হবে, যেমন স্যালাইন, ওআরএস খাওয়াবে, তারপরে ডাবের পানি খাওয়াবে, বাসায় বানানো ফলের রস টস বানায় খাওয়াবে, কেনা ফলের রস খাওয়াবে না, ওগুলোতে অনেক সুগার থাকে। তো এইগুলা জিনিস খাওয়াতে থাকবে। আর 2 দিনের মাথা ব্যথা বমি শুরু হলে অবশ্যই হাসপাতালে যাবে। 1 থেকে 5 দিনের মধ্যে আমরা বলি ডেঙ্গু NS1 টেস্ট, এটা হচ্ছে একটা অ্যান্টিজেন টেস্ট, এটা খুব সহজেই করা যায় এবং মোটামুটি আমাদের শিশু হাসপাতাল এবং আজকাল এখন যে প্রাইভেট যে হসপিটালগুলো আছে সব জায়গায় এটার ব্যবস্থা আছে। তাহলে 1 থেকে 5 দিনের মধ্যে হলে আমরা ডেঙ্গু NS1 করতে বলি। NS1টা ম্যাডাম একটু সরি আপনাকে ইন্টারাপ্ট করছি, আপনার ঢাকার বাইরে যারা আছে বা একদম পেরিফেরিতে ওই সব জায়গায় যদি হয় তাহলে প্যারেন্টসরা কোথায় যাবে? থানা হেলথ কমপ্লেক্সে কি अवेलेबल আছে? সরকারি হেলথ কমপ্লেক্সগুলো ওখানেও ডেঙ্গি টেস্ট अवेलेबल আছে। আচ্ছা আচ্ছা, বিশেষ করে ডেঙ্গু NS1, মানে এখন তো ডেঙ্গু নিয়ে আসলে আমরা আজকে থেকে যুদ্ধ করি না, এটা প্রথম কিন্তু 65 সাল থেকে হয়েছে, তারপরে অল্প 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 করেছিল, কিন্তু প্রথম যে 19-20 সালের দিকে একটা বড় অ্যাটাক হলো তখন আমরা নড়ে চড়ে বসলাম এবং তখন এটা অনেক আলোচনার বিষয় হলো। তারপরে 23 সালে সবচেয়ে বেশি অ্যাটাক হয়েছে। আগে ভাবা হতো যে ডেঙ্গুটা ঢাকা কেন্দ্রিক বা ঢাকার আশেপাশে যে একটু পপুলেটেড জনগোষ্ঠী বেশি এই সমস্ত জায়গায়, এখন কিন্তু আর সেটা লিমিটেড না। 23 সালে দেখা গেছে ঢাকার তুলনায় বরং পেরিফেরি এই সিজনে যেমন দেখা যাচ্ছে রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম এইগুলো জায়গা থেকেও ডেঙ্গুর রোগ আসছে। তার মানে এখন আমরা বলতে পারি ডেঙ্গু অল ওভার, মানে বাংলাদেশের সর্বত্রই ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকবে যেখানে এডিস মস্কিটো আছে। এবং এডিস মস্কিটোটা হচ্ছে এই যে হট হিউমিড ওয়েদার এবং বৃষ্টির পানি সবগুলার হচ্ছে কম্বিনেশনে এটা হয়। বৃষ্টির পানিতে এডিস মস্কিটো জন্ম নেয়, ওরা লার্ভা বেশি করে দেয় এবং সেটার থেকে মশাগুলো ওগুলা নিয়ে মানুষকে কামড় দিবে এবং তারপরে এটা ছড়ায় যাবে। এবং যদি অসচেতনতা থাকে, ডেঙ্গুটা যদি ডায়াগনোসিস না করা হয় তাহলে ওরা যদি নিজেরা ঘুরে ফিরে বেড়ায়, সমাজের মধ্যে ঘুরে ফিরে বেড়ায় অসচেতনভাবে, তখন এক ডেঙ্গু রোগী থেকে আরেক ডেঙ্গু রোগী, আরেকজন সুস্থ রোগীকে মশা কামড় দিয়ে ওই জীবাণুটা নিয়ে ওর ভিতরে দিয়ে দিবে। এবার ম্যাডাম একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা সচরাচর হয়তো আপনাকে অনেকেই করে থাকেন, সেটা হলো যে এই আমরা জানি যে ডেঙ্গি রোগে হাইড্রেশনটা মেনটেন করা প্রয়োজন, আবার হাইড্রেশনটা এমন যেন না হয়ে যায় যেটা আপনার লাংসে আপনার পানি জমে যেতে পারে, এই বিষয়টি যদি একটু খুলে বলতেন। অনেক সময় অসচেতনতার কারণে মানে বাবা মাদেরকে বলা হয় যে হাইড্রেশন মেনটেন করেন, তখন ওরা দেখা যায় প্লেইন ওয়াটার পর্যাপ্ত পরিমাণে খাওয়াচ্ছে। প্লেইন ওয়াটার খাওয়াতে থাকলে হবে কি, ডেঙ্গুতে কি হয় আমরা বলি যে প্লাজমা লিকেজ হয়, মানে যেটা নাকি অনেক কমপ্লিকেটেড ডেঙ্গু, সেখানে ব্লাড ভেসেল মানে রক্তনালিকা ফুটা 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 হয়ে পোরাস মানে বের হয়ে যায়, তখন ওখান থেকে সমস্ত পানি শরীরের দরকারি পানিগুলা বের হয়ে অদরকারি জায়গায় যেখানে দরকার নাই সেখানে যায়। তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে আমাদের শ্বাস যে লাংস যেটা আছে, ফুসফুসের পাশে একটা পর্দা আছে, ওই ঝিল্লিটার পর্দা এবং ফুসফুস দুইটার মাঝখানে একটা স্পেস আছে, ওখানে নর্মালি অল্প পরিমাণে লিকুইড থাকে কিন্তু পানিগুলো সব গিয়ে ওই পর্দার মধ্যে জমা হয়। আমাদের পেটের মধ্যে একটা মেমব্রেন আছে, এরকম পর্দা আছে ঝিল্লির মতন, ওখানে গিয়ে পানি জমা হয়ে যায়। তাহলে কি হয়, ওখানে গেলে পেটে হলে হয় অ্যাসাইটিস, ফুসফুসে হয় হচ্ছে প্লুরাল ইফিউশন। তাহলে নর্মালি যে ফুসফুসটা কাজ করবে, ইফিউশনের কারণে ফুসফুসটা ওরকম কাজ করতে পারে না, ফুলে ঢোল হয়ে যায়, তখন ওর অনেক শ্বাসকষ্ট শুরু হয়, পেটটা ফুলে অনেক ঢোল হয়ে যায়। সেজন্য বাবা মাকে বলবো শুধু পানি খাওয়াবেন না, একটা মাপ আছে, পরিমিত পরিমাণে পানির সাথে সাথে ওর স্যালাইন খাওয়াতে হবে, ডাবের পানি খাওয়াতে হবে, ফলের রস খাওয়াতে হবে। এবং যখন দেখবেন আপনার বাচ্চা ফুলে যাচ্ছে,
বা শ্বাসকষ্ট হচ্ছে, বাচ্চা অজ্ঞানের মতন হয়ে যাচ্ছে, তখন অবশ্যই আপনারা যে কোনো উপজেলা হেলথ কমপ্লেক্স হোক বা সরকারি টারশারি লেভেল কেয়ার হোক, যে কোনো চেম্বারে হোক, ভালো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং ওনারা তখন বুঝে বুঝে, আমাদের সরকারের একদম প্রত্যেকটা ডেঙ্গু সিজনে আসলেই একটা ডেঙ্গু গাইডলাইন আছে এবং আমাদের হেলথ যত কর্মী আমরা আছি, আমাদের ডাক্তার থেকে শুরু করে নার্স, অ্যাসিস্ট্যান্ট, সবার কাছে এই গাইডলাইন অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা দেওয়া থাকে। এটা কিন্তু যদি গ্রামের একটা কোনায় যেখানে হবে চিকিৎসা, যা হবে ঢাকা কেন্দ্রিক সেখানেও একই হবে। সুতরাং হুলস্থুল করে সবাইকে ওই বাইরে থেকে যে ঢাকায় চলে আসতে হবে তা না। যদি সবাই ওয়াকিবহাল থাকে, এই শিক্ষা এবং এই গাইডলাইনটাকে ফলো করে, তাহলে কিন্তু ওরা একটা সার্বজনীন গাইডলাইন, শুধুমাত্র যেইগুলা ডেঙ্গু এনকেফালাইটিস হয়ে গেল, মেনিনজাইটিস হয়ে গেল, হ্যাঁ, বা রেসপিরেটরি ফেলিউর হয়ে গেল, ওগুলাকে ঢাকায় আসলে একটা স্পেশালাইজ সেন্টারে বা একটা আইসিইউ কেয়ার যাদের লাগবে, যেখানে আইসিইউর ব্যবস্থা আছে সেখানে ব্যবস্থা করতে হবে। আর একটা পরিমাণ আছে আমাদের যে ফ্লুইড, আমরা কোন সময়, যেমন 8 বছরের নিচের 6 মাসের নিচের বাচ্চাদের এক রকমের আমরা ফ্লুইড দিই, আমরা বলি যে হাফ স্ট্রেংথ স্যালাইন, এবং 6 মাসের পরের থেকে সবাইকে 5% ডিএনএস, এটার একটা মাপ আছে আমরা, যে এত পার্সেন্ট নির্ধারণ করে, ওইভাবে আমরা ফ্লুইড বাড়াবো। আর হচ্ছে কিছু ব্লাড টেস্ট আছে, যেমন এটা রোগীর প্যারেন্টসরাও বুঝতে পারবে যে সব জায়গায় গেলে এটাই দিচ্ছে, কি বলি আমরা, হেমাটোক্রিট, প্লেটলেট কাউন্ট। রোগীরা কিন্তু মানে অ্যাটেন্ডেন্টরা যারা থাকে, বাবা মারা, ওরা খুব প্লেটলেট কাউন্ট নিয়ে কিন্তু উদ্গ্রীব থাকে। ওটার থেকেও সবচেয়ে বড় কনসার্নিং ম্যাটার হচ্ছে যে হেমাটোক্রিট বাড়লো কিনা। হেমাটোক্রিট বাড়া মানে কি, ফ্লুইড সব বের হয়ে গিয়ে হেমো কনসেন্ট্রেশন হয়ে যায়। তো যেই কারণে ওই হেমাটোক্রিট বেড়ে গেলে তখন আমরা ফ্লুইড একরকম ভাবে দিব, আবার যদি হেমাটোক্রিট কমে যায় তখন অনেক সময় দেখা যায় যে ব্লাডও ট্রান্সফিউশন দিতে হয়। ডেঙ্গুটা একটা ভাইরাল ডিজিজ, এটার কিন্তু সিমটোম্যাটিক চিকিৎসা, মানে লক্ষণ যা আছে সেই লক্ষণ অনুযায়ী আমরা চিকিৎসা দিব। কমপ্লিকেটেড সিচুয়েশনে তখন আমরা দিই হয়তো বা অ্যান্টিবায়োটিকের প্রশ্ন আসে, ওটি কিন্তু অনেক লাস্টে। আমার ব্লাড লাগবে, ব্লাড প্রোডাক্ট দিব, প্লাজমা লাগবে, প্লাজমা দিব, স্যালাইন লাগবে, স্যালাইন দিব, আর ওর জেনারেল একটা মানে ওয়েলবিং দেখবো, ওর নিউট্রিশনটা মেনটেন করবো, এইটাই কাজ। জি, একটা জিনিস ম্যাডাম যদি একটু বলতেন, যে আমরা গার্জেনরা ডেঙ্গি হলে সাধারণত দেখা যায় যে মানে আপনার অনেক বেশি অস্থির হয়ে যায়, যে আপনি যেটা বললেন যে জ্বর নামানোর জন্য, ফিভার কমানোর জন্য, কিন্তু এই যে প্রেশার মনিটরিংটা যে খুবই জরুরি, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা বা ব্লাড প্রেশার মনিটর করা, এই বিষয়টি নিয়ে কি একটু কিছু বলবেন? সেটা, এটা তো আসলে মা বাবা তো আর বাসায় করতে পারবে না, সেই জন্য যে সমস্ত পেশেন্টের আমরা বলি যে কোল্ড ক্লামি, মানে লিমস, মানে হাত পা ঠান্ডা হয়ে গেছে, বাচ্চা একদম নেতিয়ে পড়েছে, বাচ্চার অনেক পানি এসে একদম শরীরটা ফুলে গেছে, বাচ্চা কিন্তু একদম ফুলে যায়, একদম অস্বাভাবিক ফুলে যায় এবং চোখের নিমেষে ফুলে যায়, মানে সকালে ছিল, দুপুরবেলায় পানি, কারণ কি এখন একটা সিচুয়েশন থাকে যে রক্তনালীর ভিতরে কোনো পানিই থাকে না, সব বের হয়ে যেতে থাকে। তো যার কারণে ওই সমস্ত সিচুয়েশনে কিন্তু তাদেরকে অবশ্যই বাসায় না থেকে তাদেরকে হাসপাতালে আসতে হবে। আচ্ছা, এবং তাদেরকে ওই তখন কিন্তু হিসাব নিকাশ করে ফ্লুইড দিতে হবে, শুধু শুধু পানি খাওয়ানো যাবে না, শুধু শুধু বাসায় রেখে সময় নষ্ট করা যাবে না। একটা সিচুয়েশন থাকে যে তখন কিন্তু ইরিভার্সিবল, মানে ওইটার থেকে আর ফেরত আনা যায় না যদি বাচ্চা অনেক খারাপ হয়ে যায়। আর তুমি জানি কি আর একটা প্রশ্ন করবে? এটাই বলছিলাম যে সাধারণ রোগীর ক্ষেত্রেও যখন ডেঙ্গি হয়, যে মানে ব্লাড প্রেশারটা মনিটরিং, এবং এই যে পানি চলে যাচ্ছে শরীর থেকে, তখন কিন্তু আস্তে আস্তে ব্র্যাডিকার্ডিয়া, হাইপোটেনশন, এগুলা কিন্তু খারাপ লক্ষণ। তো তখন কিন্তু ওকে, যেহেতু বাসায় সে মনিটর করতে পারবে না, আর বাসায় যদি কারো ডাক্তার বা কিছু থাকে, তাহলে ব্লাড প্রেশার মনিটরিং তো এখন অনেক ধরনের, মানে ইলেকট্রনিক বিপি মেশিন আছে, অনেক ইজি, অটো মেশিন, অত মাপার কোনো অত মেথড জানা লাগে না। তাহলে সবাই যদি একটা বিপি মেশিন রাখে বাসায়, একটু ব্লাড প্রেশারটা মনিটর করলো, আর যদি অত ঝামেলা না করতে চায়, বাবা হাসপাতালে আসে, বিশেষ করে গ্রামে যারা রয়েছে তারা কিন্তু পারবে না, তাহলে অবশ্যই আপনি লোকাল যে কোনো একজন কোয়ালিফাইড এমবিবিএস ডক্টরের কাছে গেলেই হবে। এটার জন্য এমন না যে একদম সুপার স্পেশালিস্ট একটা ডক্টর লাগবে, তার ব্লাড প্রেশার, তার পালসটা দেখতে হবে, হ্যাঁ, তারপরে তার লিম্বসগুলো ঠান্ডা কিনা, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ওয়ার্নিং সাইন, এগুলো হচ্ছে ডেঞ্জার সাইন। সুতরাং ব্লাড প্রেশারটাকে মনিটর অবশ্যই করতে হবে। শুধু প্যারাসিটামল, জ্বর কমানো পাগলের মতন করে আসলে প্যারেন্টসটা জ্বরটা নামানোর জন্য। এবং আমি আবারও বলবো, জ্বর নামানোর জন্য ভলটারিন, আইবুপ্রোফেন, অ্যাসপিরিন, এইগুলা শর্টকাট পথে যাবেন না। প্যারাসিটামল মুখে না খেতে পারলে নাপা সাপোজিটরি দেন, তারপরে আপনি তারপর স্টেপিড স্পঞ্জিং করেন, কুসুম কুসুম গরম পানি দিয়ে স্পঞ্জ করেন, এবং মুখে অল্প অল্প, যেই বাচ্চাদের বমি হয় তাদেরকে আমরা বলি টেবিল চামচ দিয়ে অল্প অল্প করে 5 মিলি 10 মিলি করে করে একটু স্যালাইন দেন, একটু ফ্রুট জুস দেন,
তাহলে হয় কি বমিটা কম হয়। এক গাদা করে করে যদি আমি ফিডারে করে বা গ্লাসে করে দিই, বমি করে দেয়। আর যদি বমির কিছু ওষুধ আছে সেইগুলা ডম্পিরিডন বা এরকম মটিগাট এই ধরনের কিছু বমির ওষুধ আছে, ওগুলা দিয়ে বমিটা কন্ট্রোল হলে তখন অল্প অল্প করে ফ্লুইডটা দেয়। এর মধ্যে হাসপাতালে যান। বেশি লম্বা হলে হাসপাতালে অবশ্যই যেতে হবে, কারণ প্রেশার মনিটর করতে হবে, পালস মনিটর করতে হবে। সময় থাকতে সচেতনতার কোনো বিকল্প নাই। ম্যাডাম, যদিও এটা আজকের বিষয় না, তারপর জেনে নিব যে ডেঙ্গির কাছাকাছি লক্ষণ প্রকাশ করে চিকেনগুনিয়া নামে একটা ডিজিজ, এবং যেটার প্রকোপ কিন্তু আসলে থাকেই সারা বছর, বাট আমরা এটা নিয়ে চিন্তা করি না। একটু সংক্ষেপে যদি বলে দিতেন। চিকুনগুনিয়া যেটা হয় যে ডেঙ্গুরও তো শরীরে ব্যথা হয়, কিন্তু চিকুনগুনিয়ার ব্যথা যার একবার হয় 1 বছর 1.5 বছর পর্যন্ত লেগে যায়। তবে চিকুনগুনিয়া দেখি যে বাচ্চাদের মধ্যে একটু কম হয়, বড়দের মধ্যে অনেক বেশি হয় চিকুনগুনিয়ার ব্যথা। ডেঙ্গুর ব্যথা প্রথমে বোঝার কোনোই উপায় নাই। ধীরে ধীরে চিকুনগুনিয়া, ডেঙ্গুর ব্যথাটা যেমন আস্তে আস্তে জ্বরের সাথে সাথে কমলে ব্যথাটা কমে যায়, অত লং লাস্টিং হয় না, লম্বা সময়ে যায় না। কিন্তু চিকুনগুনিয়ার ব্যথা দিন যতই আগাতে থাকে ব্যথা ততই থাকে। অনেক সময় মানুষরা তো ভাবে যে তার মনে আর্থ্রাইটিসই হয়ে গেছে, জয়েন্টের ব্যথা বা ক্রনিক যেটা আর্থ্রাইটিস আমরা বলি ওইটা হয়ে যায়। একমাত্র টেস্ট করলেই বোঝা যাবে, ব্লাড টেস্টেই ধরা পড়বে যে আমরা যখন ভাইরাল মার্কার করব বা টেস্ট করব। চিকুনগুনিয়া এবং ডেঙ্গু দুইটা কিন্তু পাশাপাশি টেস্টে দেওয়া হয়, কারণ দুইটা সিমটমসগুলো খুবই কাছাকাছি। সেজন্য দুইটাকে টেস্ট করে কনফার্ম হতে হবে যে কোনটা ডেঙ্গু কোনটা চিকুনগুনিয়া। আর পরীক্ষা নিরীক্ষার কোনো বিকল্প নাই, কারণ একটা রোগীর এগুলো আমাদের ডেটা কালেকশন বা আমাদের এইখানে কীরকম প্রকোপ হচ্ছে বা ওই রোগীটার এইবার ডেঙ্গু হয়েছে কি হয় নাই, ডেঙ্গু লাইক সিমটম অন্যান্য আরও অনেক ভাইরাল ইলনেসে হতে পারে। সেজন্য পরীক্ষা নিরীক্ষা যখন ডক্টর প্রেসক্রাইব করবে, বাবা মাকে আমি বলবো সচেতনতার সাথে পরীক্ষা নিরীক্ষাটা করবেন। এটাতে আপনার একটু পয়সা খরচ হলেও আপনার বাচ্চা সম্পর্কে আপনি জানতে পারলেন যে ওর ডেঙ্গু হলো না চিকুনগুনিয়া হলো। কারণ আপনি এইবার যদি আপনার বাচ্চা ডেঙ্গু হয়, পরবর্তীতে ডেঙ্গু হবে না তা না, অন্য আর একটা জীবাণু দিয়ে যখন ডেঙ্গু হবে তখন কিন্তু আপনার অনেক সচেতন হয়ে যেতে হবে। সেজন্য টেস্ট করাতে হবে। অনেক সময় বাবা মা আছে যে অনেক খরচ কি করব, কিন্তু একটা টেস্ট হলেও ডেঙ্গু টেস্টটা করে নেবেন তখন। জি ম্যাডাম, আসলে আয়োজনের শেষের দিকে চলে এসেছি। কিছু গুরুত্বপূর্ণ কথা আপনার কাছ থেকে শুনে নিতে চাইবো, যদি সুযোগ থাকে বলবেন। সেটি হলো যে এই প্রতি বছরই তো ডেঙ্গি হচ্ছে, শুধু ছোটদের না বড়দের অ্যাটাক করছে। ছোটদের ক্ষেত্রে অনেক মায়ের কোল খালি হয়েছে গত কয়েক বছর আমরা দেখেছি। তো এই জায়গা থেকে আসলে সরকারি বেসরকারি পর্যায়ে কি কি আসলে নীতিমালা চালু করলে বা কি কি পদক্ষেপ নিলে আরও বেটার হতে পারতো বা হতে পারে ভবিষ্যতে, যদি একটু বলতেন। আসলে তো বর্তমানে অনেক নীতিমালাই আছে। এখন আমরা সবাই শুধু সরকারের উপরে চাপিয়ে দিলেও হবে না। আমাদের পার্সোনাল, আমরা যারা জনসাধারণ আছি, যারা ভুক্তভোগী, যাদের ও রোগ হচ্ছে, তাদেরকেও সচেতন হতে হবে। সরকারি নীতিমালা আছে, যেমন লার্ভিসাইডাল বা অ্যাডাল্ট যে এডিস মস্কিটো নিধন করার জন্য স্প্রে আছে, সিটি কর্পোরেশনগুলো আছে, তাদেরকে নিয়মিত ওষুধগুলোকে, আমরা মাঝে মাঝে শুনি ওষুধগুলার হয়তো স্বল্পতা থাকে, তখন আবার ওষুধগুলোকে একটু মিক্স করে পানি দিয়ে ডাইলিউট করে প্রপার কনসেন্ট্রেশনে প্রপার ওয়েতে মানে এই স্প্রেগুলোকে রেগুলার করতে হবে, চালাতে হবে। মানুষের মধ্যে সচেতনতা থাকতে হবে। এই যে বাসাবাড়ি, অনেক বড় বড় হাই রাইজ বিল্ডিং, আমাদের উচ্চ উচ্চ ভবন হচ্ছে, সেই ভবনগুলোর আন্ডারগ্রাউন্ডে হয়তো বা গাড়ি রাখার গ্যারেজ থাকে, তারপরে অনেকের আবার গাছপালা করার অনেক শৌখিনতা আছে। তাদেরকে সচেতন হতে হবে যে তারা যেন এই যে অল্প অল্প পরিষ্কার পানি, বৃষ্টির পানি যেন কোথাও জমে না থাকে, সেগুলাকে তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা, আর নিজেরা সচেতন হওয়া। ডেঙ্গুর কিন্তু তেমন ভ্যাকসিন নাই, একটা ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিনটা আমাদের দেশে এখনো মানে জনসাধারণের মধ্যে কিন্তু এখনো চালু হয় নাই, ওটা একটু টেস্ট প্রক্রিয়াতে আছে। তো ওইটা এখন যেটা আছে সেটা হচ্ছে ওই আগে ডেঙ্গু হয়েছে কিনা দেখে তারপর ভ্যাকসিন দিতে হবে। তো আমাকে তো আসলে দিতে হবে যে আমি ফ্রেশ মানুষ ভ্যাকসিন দিব যেন আমার ডেঙ্গু না হয়। তো সেগুলো এখনো প্রকল্প চলতেছে, ভ্যাকসিন আসলে হয়তো বা তখন মানুষ কিছুটা এটা থেকে মুক্তি পাবে। কিন্তু যতদিন না আসছে ততদিন আমাদের সরকারি গাইডলাইন অনুযায়ী সমস্ত জায়গায় এবং যত হেলথ কেয়ার যারা ফ্যাসিলিটিসে যত মানুষরা যারা ইনভলভড আছে, তাদেরকে এই রোগগুলো সম্পর্কে সেমিনার, সিম্পোজিয়াম করতে হবে, টেলিভিশন, রেডিওতে এইগুলাকে প্রচার চালাতে হবে যে এখন ডেঙ্গু এবং ডেঙ্গুতে করণীয় কি আর কি করবে না, এই জিনিসগুলো সারাক্ষণ মানুষের কানের মধ্যে দিতে হবে। আর নিজেরা আমাদেরকে একটু সচেতন হতে হবে। আমি একটা কোক খেয়ে বোতল ফেলে দিলাম, ওটার মধ্যে পানি জমে থাকলো, আমি ডাব খেয়ে, ইদানিং গরমকাল মানুষ অনেক ডাব খায়, ডাব খেয়ে এটা ফেলে দেয় খোসাটা, বৃষ্টিতে ওইটার মধ্যে খোসার মধ্যে পানি জমা হয়ে থাকে, টবের নিচে গিয়ে পানিগুলো জমা হয়ে থাকে।
এই জিনিসগুলো আমরা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন হই। পরিচ্ছন্নতার কিন্তু কোনো বিকল্প নাই, এইগুলা মেনটেন করে, এবং বাচ্চাদেরকে বা বড়রাও যে একটু ফুল কাভার করে সকালবেলায় বিশেষ করে আর সন্ধ্যার দিকে যেন আমরা একটু নিজেদেরকে কাভার করে রাখি, মসকিটো রিপেলেন্ট ব্যবহার করি, এবং আমাদের লক্ষণগুলো জেনে থাকলে আমরা যেন লক্ষণ অনুযায়ী সরাসরি তাড়াতাড়ি স্বাস্থ্য কর্মীদের কাছে বা যে কোনো হাসপাতালে আমরা যেন রিপোর্ট করি, তাহলেই আমরা এই ভয়াবহতার হাত থেকে রক্ষা পাবো। এবং সিজন আসার আগেই সরকারি লেভেলে বেসরকারি লেভেলে সবাইকে প্রস্তুতি নিতে হবে, যে আমরা জানি জুলাই থেকে অক্টোবর এটা ডেঙ্গুর সিজন, সুতরাং আমি একদম রেডি হয়ে সবকিছু নিয়ে রেডি থাকবো। হয়ে গেলে হাসপাতাল ভরে গেলে যখন অনেক পরিমাণ রোগী এফেক্টেড হবে, তখন তো সমস্ত হাসপাতালও অকুপাইড হয়ে যাবে, তখন আমরা হাসপাতালগুলোকে রাখবো কোথায়? এখন কারেন্ট সিচুয়েশনটা দেখেন, যেই পরিমাণ আপনার জলাবদ্ধতা এবং মানে রেইনফল হয়েছে, এখন তো সেই কর্মীরাও তো বের হয়ে গিয়ে যে ওষুধ দিতে পারবে এটাও তো আসলে সম্ভব হচ্ছে না। সবাই আবার আসতে পারবে এটাও সমস্যা, কারণ পানি জলাবদ্ধতা আছে, বন্যা চলছে কিছু কিছু জায়গায়। এখন কিন্তু একটু ভয়াবহ সিচুয়েশন, এখন কয়েকটা অঞ্চলে তো খুবই একদম অ্যালার্মিং অনেক বন্যা। সিচুয়েশন, এবং আমার মনে হয় যে আজকের আয়োজনটা খুবই যুক্তিযুক্ত ছিল এবং সময়োপযোগী ছিল। যদি টেলিভিশনের সামনে যদি দর্শকরা বসে শুনে থাকে, তাহলে তারা এটা সচেতন হতে পারবে। আমি বলবো যে চ্যানেল আই এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে যে এই সময় এরকম একটা বিষয় আলোচনা করার জন্য। জি ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় থেকে আমাদের আজকের আয়োজনে এসেছেন। আশা করি অনেকেই উপকার পেয়েছে আজকে। তোমাকেও ধন্যবাদ, এবং আমি আসলে দর্শক শ্রোতাদেরকেও বলবো যে আপনারা আজকের অনুষ্ঠান থেকে যদি একটু হলেও আপনারা কিছু জেনে থাকেন, এই অনুযায়ী চলেন, বাচ্চাটাকে রক্ষা করে নিজেরাও রক্ষা পান। জি, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছেন বিআরবি হাসপাতাল নিবেদিত টেলি প্রেসক্রিপশন আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। কথা বলছিলাম শিশুদের ডেঙ্গু রোগ চিকিৎসা এবং প্রতিকার নিয়ে। আজকের আয়োজনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেলাম। এখন কিন্তু আসলে সারা দেশে এমন একটা অবস্থা বিরাজ করছে, চারিদিকে বন্যা, জলাবদ্ধতা রয়েছে, এর মধ্যে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। তো আপনারা যদি একটু সচেতন হন বা আমরা যদি একটু সচেতন হই, আশা করি আমাদের বাসায় যারা শিশুরা আছে তারা ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাবে। পরের আয়োজনে অন্য কোনো বিষয় এবং চিকিৎসককে নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।